নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। মঙ্গলবার থেকে শুরু হলো ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। একই দিনে শুরু হয়েছে মাধ্যমিক সমতুল মাদ্রাসা আলিম পরীক্ষা। রাজ্যের ৬৮টি পরীক্ষা কেন্দ্রের আওতাধীন ১৪৫টি বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৯,৬৭১ জন। দুপুর ১২টা থেকে শুরু হয় পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রের বাইরে ছিলেন অভিভাবকদের ভিড়। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আধিকারিকরা বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে ছাত্রছাত্রীদের জন্য বসার জায়গা, ক্লাসরুম, পানীয় জল, বিদ্যুৎ এবং শৌচালয় সহ সমস্ত ব্যবস্থাপনা সঠিক বন্দোবস্ত রয়েছে কিনা খতিয়ে দেখেন। পরীক্ষাকে ঘিরে কোনো রকমের অপ্রীতিকর ঘটনার খবর নেই রাজ্যে। শান্তিপূর্ণভাবে প্রথম দিন পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে যতদূর জানা যায়, সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার বক্সনগর গ্রাম উন্নয়ন ব্লকের পুটিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এক পরীক্ষা থেকে হাতে লিখে অ্যাডমিট কার্ড প্রদান করা হয়েছে। জানা গেছে, এই পরীক্ষার্থী পরীক্ষায় বসার আবেদন করতে দেরি করেছে। তাই পরীক্ষার্থীর ভবিষ্যতের কথা চিন্তা করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ হাতে লিখে আপাতকালীন একটি অ্যাডমিট প্রদান করেছে। পরবর্তী সময় তাকে পূর্ণাঙ্গ অ্যাডমিট কার্ড দেওয়া হবে। প্রথম দিন ছাত্রছাত্রীদের পরীক্ষার শান্তিপূর্ণভাবে হয়েছে বলে জানা যায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। ত্রিপুরা বোর্ড পরিচালিত মাধ্যমিক এবং 12 পরীক্ষা শুরু হয়েছে এবং আজকের দ্বিতীয় দিনে মাধ্যমিক পরীক্ষায় আমাদের আশপাশের 5টা স্কুল এখানে ভেন্যু হয়েছে। বি.আর. আম্বেদকর হাই স্কুল, রাজনগর হায়ার সেকেন্ডারি স্কুল, বি.কে গার্লস 12 স্কুল, শঙ্করাচার্য বিদ্যায়তন গার্লস 12 স্কুল এবং রামনগর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, রামনগর গার্লস হাই স্কুল। এই 5টা স্কুল থেকে 256 জন ক্যান্ডিডেট আজকে এখানে পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে 3 জন আছে CWSN তথা দিব্যাঙ্গ স্টুডেন্ট, এবং তার জন্য একজন স্পেশাল এডুকেটরও এসছেন তাদের দেখাশোনা করার জন্য, এবং আমরা আছি। সব মিলিয়ে আমরা পরীক্ষাটা নির্বিঘ্নে আমরা শুরু করতে পেরেছি। আশা করব আপনাদের সকলের সহযোগিতা আমরা নির্বিঘ্নে পরীক্ষা শেষ করতে পারব। স্টুডেন্টদের যে ফিডব্যাক আমি নেবার চেষ্টা করেছি এবং কনসার্ন টিচারের যে ফিডব্যাক নিয়েছি, উভয় থেকে আমি যেটা শুনেছি, খুব ভালো প্রশ্ন হয়েছে, ভীষণ ভালো প্রশ্ন হয়েছে, এবং ছাত্রছাত্রীরা ভীষণভাবে লিখেছে, কোনো সমস্যা হয়নি। 21 দফা দাবি আদায়ের লক্ষ্যে ফের জাতীয় সড়ক অবরোধ। আত্মসমর্পণকারী বৈরীদের মঙ্গলবার সকাল থেকে শুরু হয় 24 ঘন্টার সড়ক অবরোধ। বড়মুড়া পাহাড়ের হাতায় কতরে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধে করে তীব্র প্রতিবাদ জানায়। সম্প্রতি কেন্দ্র, রাজ্য, NLFT ও ATTF এর মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হয়। এই ত্রিপাক্ষিক চুক্তির পর বহু বৈরী মুখ্যমন্ত্রীর হাত ধরে স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিন্তু ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী তাদেরকে যে সকল সুযোগ সুবিধা প্রদানের কথা, সেগুলো সবগুলো এখনো পূরণ হয়নি। পাশাপাশি আত্মসমর্পণকারী বৈরীরা আরও একাধিক নতুন দাবিকে সামনে নিয়ে এসেছে। এই দাবিগুলো পূরণ করার লক্ষ্যে ইতিপূর্বে 4 বার জাতীয় সড়ক অবরোধ করেছে তারা। এবার ফের একবার 21 দফা দাবিকে সামনে রেখে সড়ক অবরোধ করে আত্মসমর্পণকারী বৈরীরা। প্রথমে তারা মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধের ডাক দিলেও সে সিদ্ধান্ত থেকে সরে আসে। আপাতত তারা মঙ্গলবার 24 ঘন্টা জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়ে গণা কয়েক কর্মী সকাল থেকে রাস্তায় নামে। বড়মুড়া পাহাড়ের হাতাই কাতুরি মঙ্গলবার সকাল থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে TUIRPC আত্মসমর্পণকারী জঙ্গিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা, আত্মসমর্পণকারী জঙ্গিদের যে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তার জন্য পানীয় জল, রাস্তা এবং বিদ্যুতের ব্যবস্থা করা, আত্মসমর্পণকারী জঙ্গিদের ছেলেমেয়েদের জন্য উচ্চশিক্ষা পর্যন্ত তাদের পড়াশোনার সুযোগ সম্পূর্ণ বিনামূল্যে করা, স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসার পর প্রশাসনিক নিয়ম অনুযায়ী তাদের এডিসিতে চাকুরি প্রদান করা সহ মূলত 21 দফা দাবি তাদের রয়েছে। TUIRPCCর সভাপতি ডেনিয়েল দাপুরমা জানান, দাবি পূরণ না হওয়ায় পঞ্চমবারের মতো তারা জাতীয় সড়ক অবরোধে বসেছে। তিনি আরও জানান, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দাপুরমা ও সরকারি আধিকারিকদের সাথে বহুবার আলোচনার পরেও তাদের দাবি পূরণ করা হয়নি, তাই তারা সড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, তাদের কাছে খবর এসেছে আগামী 4 মার্চ তাদের সাথে বৈঠকে বসবে জনজাতি কল্যাণ দপ্তর। তাদের মূলত যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে বলে তারা
খবর পেয়েছেন, কিন্তু সরকার পক্ষ থেকে কেউ তাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করেনি বলে জানান। তবে এদিন অবরোধস্থলে আলোচনা হয়েছে, যদি ইতিমধ্যে তাদের সমস্যার সমাধানের জন্য সরকার পদক্ষেপ গ্রহণ না করে তাহলে তারা আগামী দিন 1 মাস ব্যাপী আন্দোলন সংগঠিত করবে। আমরা জাতি ইউআরপিসি আমরা আত্মসমর্পণকারী অনেক দল আছে 1988 থেকে আজকে পর্যন্ত, তাদেরকে একত্র করে যাতে 21 দফা দাবি রয়ে গেছে, যেটা আমরা এখনো দাবি পূরণ হয়নি, এই নিয়ে আমরা আজকে এই অবরোধ করলাম। তার মধ্যে অন্যতম হলো প্রথমে পুলিশ এবং কোর্ট কেস, এটা আত্মসমর্পণ করার পর্ব সরকারিভাবে স্বীকৃত হওয়ার পরও রিয়ারেস হয়, কেস আছে, এটা আর শান্তি নাই। তাহলে শান্তিতে থেকে এনে এটা পার্মানেন্ট সলভ হোক, এটা আমরা চাই। আরেকটা হলো যারা 1 2 করে আত্মসমর্পণ করেছিলেন তাদের কোনো এগ্রিমেন্ট নাই, কিন্তু ভারত সরকার এবং রাজ্য সরকার তারা আহ্বান করে, তোমরা স্বাভাবিক জীবনে শান্তিতে ফিরে আসলে তোমাদের থাকা খাওয়া বা মানুষ হিসেবে বেঁচে থাকার অর্থনৈতিকভাবে সাহায্য করা হবে। ওইগুলাই বেশিরভাগ পূরণ হয়নি। এর মধ্যে আছে যেমন আমাদের নাম, নদীর নাম, জায়গার নাম, যেটা কক্সবাজারে আসলো। একটা উদাহরণ, লাইটা তৈশা, যেটা বাংলাতে হয়ে গেছে লাটিয়াছড়া। যেমন দুমাছড়া, এটা আগে কক্সবাজারে আসলো হকতৈশা। এরকম অনেক নাম যেন আগে সেই কক্সবাজারে এটা করা হোক। কিছু জায়গা আছে, কিছু গ্রাম আছে, ভিলেজ, যেটা জেনারেলে ঢুকে গেছে, যেন এটা এডিসি বা এডিসি থাকুক এগুলা। আর আমাদের স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে ত্রিপাক্ষিক চুক্তিতে ঘর বা জায়গা দেওয়া হয়েছে, বিদ্যুৎ, পানীয় জল, রাস্তা এবং থাকার যেটা দরকার এটা করা হয়নি। যে ত্রিপাক্ষিক চুক্তিতে এরকম করা হয়েছে, 2-1 ক্ষেত্রে সেটা হয়নি। এটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এখন সবাইকে পাকা ঘর দেওয়ার কথা, যেটা যাদের সনঘর, এটা তো আত্মসমর্পণকারী লাগে না। কিন্তু আপনাদের ইনকোয়ারি করার সত্ত্বেও হোম ডিপার্টমেন্ট এবং ট্রাইবাল ডিপার্টমেন্টের দ্বন্দ্ব চলে, সেই দ্বন্দ্বটা যেন ঠিক করে দেওয়া হোক। এখানে জাতপাত না, জাতি না, যেটা আমাদের নাম লিখতে গেলে ওইখানে এরকম আধিকারিক অফিসারকে বসাইতে হয়। ঠিক আছে না? নি বাঙালির ব্যাপারে বাঙালি বুঝে, সংস্কৃতি কৃষ্টির ব্যাপারে ট্রাইবেল ব্যাপারে ট্রাইবেল বুঝে, যেন 5 জনের মধ্যে 3 জন হলে যদি হয়, তাহলে আরো বাঙালি হোক, নন বাঙালি হোক বা মুসলমানই হোক, তো ভালো। এটা একটা সমাধান হওয়া দরকার। এটা চিফ মিনিস্টার, চিফ সেক্রেটারি, ট্রাইবাল মিনিস্টার, ডাইরেক্টর, তারা ওইটাগুলো বিষয়গুলি নজর দেন এবং তারা এইগুলা করুক। তাহলে ওইটাও একটা শান্তির পথ এবং আমাদের পথ। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় সড়ক অবরোধ। তবে ত্রিপাক্ষিক চুক্তির পরেও সংগঠনের সদস্যদের এ ধরনের আন্দোলন নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই সড়ক অবরোধকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তার জন্য সক্রিয় রয়েছে আরক্ষা প্রশাসনও। অবরোধস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিন অবরোধের বাইরে ছিল অ্যাম্বুলেন্স, দমকলের গাড়ি সহ পরীক্ষার্থীরা। শান্তন টিভি। রাজধানীর অরুন্ধতিনগর থানাধীন গজারি এলাকাবাসী এক বাংলাদেশিকে তুলে দিল পুলিশের হাতে। অভিযুক্ত বাংলাদেশের নাম আলিফ হোসেন, বয়স 21। তার বাড়ি বাংলাদেশ ঠাকুরগাঁও জেলায়। পুলিশ তার কাছ থেকে প্রাথমিকভাবে জানতে পারে দীর্ঘ 1 বছর ধরে রাজ্যে অবস্থান করছে। সোমবার সে বাংলাদেশ যাওয়ার জন্য গজারি এলাকায় গিয়ে ঘোরাফেরা করছিল, তখন তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা নিয়েছে পুলিশ। অভিযুক্ত বাংলাদেশের কাছ থেকে আটক করা হয়েছে 8,000 টাকা। পুলিশ তদন্ত করছে সে কিভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছে। ভারতীয় দালালের পুলিশ জালে তুলতে সব ধরনের চেষ্টা করবে বলে জানায় অরুন্ধতিনগর থানার ওসি। গতকাল আমাদের কাছে একটি গোপন খবর আসে যে আমাদের গজারে ক্যাম্পের বাজার এরিয়াতে বর্ডারের পাশে একজন বাংলাদেশি যুবক ঘোরাফেরা করছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এডিনগর থানার পুলিশ এবং বিএসএফ এম্বুশপাতি এবং একটি লোককে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করি। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তে স্বীকার করে যে সে বাংলাদেশি, সে ইন্ডিয়াতে অনেক দিন ধরে এসেছে, ঘোরাফেরা করছে এবং আজকে সে বাংলাদেশে বর্ডার ক্রস করে যাওয়ার সময় কাঁটাতার
পার করে যাওয়ার সময় তাকে আটক করি এবং তাকে আটক করে আমরা থানাতে নিয়ে আসি এবং তার বিরুদ্ধে একটা আইপিপি একটা কেস নিয়ে আমরা মামলা শুরু করছি এবং আমরা তদন্ত করে বের করব যে তাকে ইন্ডিয়াতে আসার জন্য কে সাহায্য করছে। যারাই ইনভলভ থাকে টাউটস বা ব্রোকার, আমরা তাদেরকেও অ্যারেস্ট করে তাদেরকেও আমরা এই মামলায় যুক্ত করব। কি কারণে এসেছিলেন উনি বাংলাদেশ মানে ইন্ডিয়াতে? এখনও তদন্ত সাথে সে কিছু বলছে না, আমরা ইনভেস্টিগেশন করব, করে তাকে বের করব যে তাকে কে সাহায্য করেছে ইন্ডিয়াতে আসার জন্য এবং তার উদ্দেশ্য কী এবং তার সঙ্গে আরও কে কে ছিল সেটাও আমরা তদন্ত করে বের করব এবং তাদেরকেও আমরা এই কেসে মামলায় মানে অ্যারেস্ট করা হবে। কতদিন ধরে ইন্ডিয়াতে বসবাস করছে? তার কথা মতে সে 1 বছর ধরে এখানে ইন্ডিয়াতে আছে। ত্রিপুরায় কোনো জেলায় ছিলেন নাকি ত্রিপুরার বাইরে ছিলেন? ত্রিপুরায় ছিলেন। কোথায় ছিলেন উনি? এটা সে এখনো বলেনি কোথায়, কিন্তু আমরা তাকে বর্ডারে যখন পারাপার করছিল তখনই তাদেরকে আমি যেহেতু পাশের রাজ্য আসামে ইদানিং জঙ্গিদের তৎপরতা বেড়ে গেছে, রাজ্য বাংলাদেশিদের আড়াগোনা বেশি, তার সাথে কি কোনো জঙ্গির কার্যকলাপ বা এমন কোনো কিছু মনে হয়? না, এরকম এখন অবধি তো কিছু পাওয়া যায়নি, তবে আমরা তদন্ত করছি, তদন্ত করে দেখি। এলাকাবাসী চাপে পড়ে নেশা কারবারিকে জালে তুলতে বাধ্য হলো অরুন্ধতিনগর থানার পুলিশ। অভিযুক্ত নেশার কারবারির নাম বিপ্লব দে, তার বাড়ি অরুন্ধতিনগর থানাধীন শিপাট সংলগ্ন এলাকায়। এ বিষয়ে অরুন্ধতিনগর থানার ওসি জানায়, অভিযুক্ত বিপ্লব দে দীর্ঘদিন ধরে এলাকায় নেশা জাতীয় ট্যাবলেট বিক্রি করছে। ইহাবা ট্যাবলেট, অ্যাসকোপ সিরাপ এবং ব্রাউন সুগারও বিক্রি করে চলেছে। পুলিশ তাকে মঙ্গলবার সকাল 11টা নাগাদ আটক করেছে। পুলিশ তার কাছ থেকে লক্ষাধিক টাকার নেশা জাতীয় সিরাপ এবং ব্রাউন সুগার আটক করেছে। তার বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের ধারণা তার সাথে আরও অনেকে জড়িত আছে। দীর্ঘদিন ধরে সে এলাকার যুবকদের কাছ থেকে নেশা জাতীয় দ্রব্য বিক্রি করছে। আমাদের কাছে একটি খবর আসে যে ক্যাম্পের বাজার গজরে শিপাট রোডে বিপ্লব দে, সে দীর্ঘদিন ধরে ড্রাগসের ব্যবসার সাথে জড়িত। আমরা অনেকদিন ধরেই তাকে পিছনে আমরা লোক লাগিয়েছি তাকে অ্যারেস্ট করার জন্য। যথারীতি আজকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে তার বাড়িতে কিছু ড্রাগস এবং কিছু স্কোপ জাতীয় স্টোর করা হয়েছে এবং সে প্রতিনিয়ত এখানে স্থানীয় ছেলেদের কাছে বিক্রি করছে একটা মুনাফা অর্জন করার জন্য ইলিগ্যালভাবে। অ্যাকর্ডিংলি আজকে আমরা এডিনগর থানার পুলিশ তার বাড়িতে রেড করি এবং তার কাছ থেকে প্রচুর পরিমাণে আমরা ব্রাউন সুগার এবং কিছু স্কোপ তার থেকে উদ্ধার করি এবং তার থেকে উদ্ধার করে এবং একটি এনডিপিএস মামলা নিয়ে এগুলো আমরা তদন্ত করছি। ডাবল ইঞ্জিনের সরকারের সময় সবকিছু সম্ভব। সোমবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে নিয়ম ভঙ্গ করে প্রবেশ করে তা প্রমাণ করে দিয়েছেন বিধায়ক তাফাজ্জল হোসেন। 10ম শ্রেণী উত্তীর্ণ বিধায়ক তাফাজ্জল হোসেন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করে তাদেরকে জ্ঞান দান করেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে সমালোচনার ঝড় শুরু হয়ে যায়। বিধায়ক তাফাজ্জল হোসেনের কর্মকাণ্ড নিয়ে মঙ্গলবার শিক্ষা ভবনে গিয়ে শিক্ষা দপ্তরের ডেপুটেশন প্রদান করল এনএসইউআই। এদিন এনএসইউআই এর পক্ষ থেকে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে শিক্ষা দপ্তরের ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন প্রদানের পর প্রতিনিধি দলের এক সদস্য জানান, বক্সনগরে বিধায়ক তাফাজ্জল হোসেন নিয়ম ভঙ্গ করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার্থীদের জ্ঞান দান করেছে। তিনি পরীক্ষার্থীদের মনোযোগ নষ্ট করেছেন। তিনি দাবি জানান, বিধায়ক তাফাজ্জল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হোক এবং তার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হোক। বিধায়ক তাফাজ্জল হোসেনের কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়ে গেছে বিভিন্ন মহলে। প্রশ্ন উঠতে শুরু করেছে, 144 ধারা ভঙ্গ করে বিধায়ক তাফাজ্জল হোসেন কি করে সাঙ্গপাঙ্গদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে। একই সাথে দাবি উঠছে বিধায়ক তাফাজ্জল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। এখন দেখার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কি ব্যবস্থা গ্রহণ করে। গতকালকে আমরা দেখলাম বক্সনগর নগর উচ্চ বিদ্যালয়ের মধ্যে সেই বক্সনগরের বিধায়ক বিনা অনুমতিতে তার দলবল নিয়ে পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে সেখানে ছাত্রছাত্রীদেরকে ডিস্টার্ব করেছে। মানসিকভাবে এবং নৈতিকভাবে ছাত্রছাত্রীদের মনোযোগকে সেখানে নষ্ট করেছে। উনি বারবার ছাত্রছাত্রীদেরকে পরীক্ষার কেন্দ্রের মধ্যে দাঁড় করাচ্ছিলেন, হাত তোলাচ্ছিলেন এবং নিজে গান বিতরণ করছিলেন। উনি নিজেই 8ম শ্রেণী পাস, অথচ উনি দ্বাদশ শ্রেণীর পরীক্ষার মধ্যে গিয়ে নিজে গান বিতরণ করছিলেন। ছাত্রছাত্রীদেরকে বলছিলেন ব্যাড লাক, করে বলছিল সরি গুড লাক। অর্থাৎ এইগুলোর মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের যে উনি মনোযোগ নষ্ট করলেন এবং ছাত্রছাত্রীদের ডিস্টার্ব করলেন। গোটা রাজ্যের মধ্যে থেকে আমাদের কাছে অভিভাবকরা ফোন করছে এবং এই বিষয়টা নিয়ে প্রতিবাদ জানানোর কথা বলেছে। আমরা নিজে থেকেই এসেছি, ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে এসেছি।
বর্তমান বিজেপি সরকারের শাসনে এই রাজ্যের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে যখন একেবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেই জায়গায় যখন শিক্ষা পর্ষদ পরীক্ষা নিতে যায়, সেখানেও আমরা দেখি ফটো সেশন, রিল বানানোর প্রতিযোগিতা চলে বিজেপি দলের নেতা মন্ত্রীদের মধ্যে। আমবাসা মহকুমার সেন্ট আর্নল্ডস স্কুলের ফাদার লুডো স্কুল পড়ুয়া ছাত্রদের উপর শাসনের নামে চালাচ্ছে অত্যাচার। এমনই একটি বিষয় উঠে আসলো জনসম্মুখে সোমবার ফাদার লুডোর দুঃশাসনে আক্রমণ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র। ঘটনার বিবরণে জানা যায়, আমবাসা সেন্ট আর্নল্ডস স্কুলের বয়েজ হোস্টেলের দিতেশ দেববর্মা নামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র ঘুম থেকে দেরি করে ওঠার কারণবশত তাকে মারধর করে ফাদার লুডো। তাকে প্রচণ্ড পরিমাণে ব্যত্রাঘাত করে এবং সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে পড়ে। খবর পেয়ে বাড়ির লোকজন হোস্টেলে আসে এবং তাকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে মঙ্গলবার তাকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যায় পরিবারের লোকজন। পরিবারের লোকদের অভিযোগ, প্রতিনিয়ত ফাদার লুডো ছোট ছোট শিশু ছাত্রদের দিয়ে ভারী কাজ সংগঠিত করে, ফলে প্রায়শই অসুস্থ হয়ে পড়ে হোস্টেলে থাকা ছাত্ররা। এছাড়া চলেন নির্যাতন। যদিও মুখ না খুলতে বিভিন্ন বিধিনিষেধ জারি করে রেখেছেন ফাদার লুডো, তার অত্যাচারের কথা প্রকাশ করল অভিভাবক মহল। আমবাসা মহকুমার লালছড়িতে অবস্থিত সেন্ট আর্নল্ডস স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্র নিবাসে অবস্থিত প্রত্যেক ছাত্ররাই উনার অত্যাচারের শিকার বলে অভিযোগ করে। আমার ছোট ভাইয়ের ছেলে আজকে সকালে ঠিক 5:15 এমন টাইমে ফাদার সবাই ছেলেদেরকে উঠাইছিল, তো ডাকছে, উঠাইছে, আর যখন সিঁড়ি দিয়া যায় একটা একটা মারে সবাই ছেলেদের ছাত্রদেরকে। তো মারার পর আমার ছোট ভাইয়ের ছেলে সে মার খাওয়াটা বয়ে একটু দূর দিছে, মানে ওই স্টেপের মধ্যে পড়িয়ে গেছে, পড়িয়া ফিট হয়ে গেছে। তো ফিট হওয়ার পর সেই ছেলেটাকে বিছনায় তারা শুয়াইয়া কয়েক ঘন্টা পরে আমরা খবর দিয়েছে। তো খবর দেওয়ার পরে আমরা আসলাম, আয়া দেখছি বিছনার পড়া, মাথা ফুলে গেছে, পিছনে অনেক ব্যথা, কোমরের ব্যথা। তো আমি আয়া ফাদারকে ফাদারে খোঁজাখুঁজি করলাম, ফাদারকে পেলাম না। 1-1:30টার সময় পাইছি। তো ফাদারে জিজ্ঞাসা করছি, ওই ফাদার কাই? সে আমার বইয়ে সে পড়িয়া গেছে, পড়িয়া এরপর আমি উঠাইছে মালিশ থাকলে। আমি কইলাম, কেন ডাক্তারে নেওয়া হইল না? আপনি বিজি থাকতে পারে, কিন্তু অন্যজনকে নিয়ে ডাক্তারে একটু চিকিৎসা করেন, আমরা তো অনেক দূর থেকে আসতে হয়। তো এই ফাদারটা বললো, সরি আমাকে মাফ করবেন একটু, আমি এটা করতে পারলাম না। নিচে নামার বাইর পরে তাকে বললাম, তুমি তাড়াতাড়ি দূরের সময় পড়ছে। আচ্ছা, ও বাচ্চাটা ওখানে স্যার গার্জেনের কমপ্লেন আছে আর কি আপনার উপরে, যে ঘুমের থেকে উঠানোর আগে নাকি একটা টাইমে ঘুমে না উঠানোর কারণে বলে কোনো মারধর করা হয়েছে, করার পরে না এমন একটা অভিযোগ ওখানে হয়েছে। আমি তো মারছে না, তাদের সবাইকে তার পিছনে আছে, তার সামনে না, যে ইয়ে করছে হেও, যে ইনজুর্ড হয়েছে ছোট্ট ছেলেটা, হেও কইছে যে এমন ভাবে হাত দিয়ে তো ধরা যাও কই, এটা কি ঠিক নেই? এটা কি আপনি তো আচ্ছা এটা তো ঠিক নাই, কিন্তু খোলাপন তো তার। আচ্ছা, বাবা হিসাবে আমি তাদেরকে নিচে নামাইতেছে, আচ্ছা, আর স্লিপ হইয়া পড়ছে। আচ্ছা, তুই 90% প্রতিবন্ধী সার্টিফিকেটকেও হার মানালো মাধ্যমিক পরীক্ষার্থী অনন্যা চক্রবর্তী। সে শ্রীনাথ বিদ্যানিকেতনের ছাত্রী। তার পরীক্ষা কেন্দ্র হল জাম্বুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বাড়ি খোয়াই বনকর এলাকায়। উৎসাহ থাকলে জীবনে কোনো প্রতিবন্ধকতাই বাধা হতে পারে না। জীবন তার আপন গতিতে চলে। এরই অন্যতম উদাহরণ হল অনন্যা চক্রবর্তী নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী। শারীরিকভাবে সে দুর্বল, প্রতিবন্ধী সার্টিফিকেট রয়েছে তার। 90% সে শারীরিকভাবে দুর্বল, কিন্তু অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের উৎসাহ তাকে একদিকে যেমন মানুষ হিসেবে গড়ে তোলার দিশা দেখিয়েছেন, অপরদিকে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাকে দিশা দেখিয়েছেন তারা। শারীরিকভাবে দুর্বল অনন্যা মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষায় বসেছে। সে শ্রীনাথপুর বিদ্যানিকেতনের ছাত্রী। তার পরীক্ষা কেন্দ্র হল জাম্বুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বাড়ি খোয়াই বনকর এলাকায়। তার আজ ইংরেজি পরীক্ষা। অনন্যার হয়ে পরীক্ষায় লিখছেন সঙ্গীতা দেব। সঙ্গীতা 9ম শ্রেণীর ছাত্রী। সঙ্গীতা শ্রীনাথ বিদ্যানিকেতনের 9ম শ্রেণীর ছাত্রী। সঙ্গীতা জানায় অনন্যার ভাষা বুঝতে পারে,
অনন্যা প্রশ্ন দেখে যেভাবে বলবে সেভাবেই সে পরীক্ষার খাতায় লিখবে। অনন্যার মা জানান তিনি অত্যন্ত খুশি। তার মেয়ে শারীরিকভাবে দুর্বল হলেও পড়াশোনায় 10টি বছর কাটিয়ে আজ মাধ্যমিক পরীক্ষায় বসেছে। তিনি আশাবাদী তার মেয়ে অনন্যা মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করবে। শারীরিকভাবে 90% দুর্বল হলেও অনন্যা মেধাবী। সে পরীক্ষায় ভালো ফলাফল করবে বলে আশাবাদী তার বাড়ির লোকজন এবং শ্রীনাথ বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকারা। 90%। তো কি পরীক্ষা দিবে? তো মাধ্যমিক দিব আজকে। তো ইংলিশ কোন স্কুল থেকে পড়াশোনা করতেছে? শ্রীনাথ বিদ্যানিকেতন। আপনাদের বাড়ি কোথায়? ওই শ্রীনাথ বিদ্যানিকেতনের কাছে আছে। বনকর। আচ্ছা, বনকর। তো সে যে 90% প্রতিবন্ধী, এতটা পথ মানে 10টা বছরের পড়াশোনা করে আজকে মাধ্যমিক বোর্ডের পরীক্ষা দিচ্ছে, এই বিষয়ে কি বলবেন? স্কুলের শিক্ষকদের কিরকম সহযোগিতা ছিল এই বিষয়ে? স্কুলের শিক্ষকরা সহানুভূতি মানে প্রচুর, মানে আর কি বলবো। আর ও তো মানে খুব আগ্রহ, আর আমরাও যতটুকু সম্ভব চেষ্টা করছি। সঙ্গীতা, কোন স্কুলে পড়াশোনা করো তুমি? শ্রীনাথ বিদ্যানিকেতন। আচ্ছা, তুমি কি ওর হয়ে পরীক্ষা দেবে? অনন্যার হয়ে পরীক্ষা দেবে? আচ্ছা, তো তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। তো ওর ভাষা তুমি বুঝতে পারো? আচ্ছা, ও যা বলে সব কথা বুঝো? সব কথা না, কিছু কিছু বুঝতে পারি। অনন্যার স্বপ্ন সে পড়াশোনা করে আগামী দিন সমাজ ও দেশের স্বার্থে কাজ করবে এবং নিজের পায়ে নিজে দাঁড়াবে। শান্তন টিভি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।